আমার নামে যে এলিগেশনটা উঠছে মূলত সেটা হলো আমি অঙ্গ খুলে বিক্রি করতেছি, একই সাথে আমি অর্থনৈতিক হেরফের করছি এবং অনেক সম্পদের মালিক হয়ে গেছি। এই এলিগেশনগুলি নিয়ে আসা হয়েছে, যেগুলি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আপনাদেরকে যদি বলি, আমি দীর্ঘ 10 বছর ধরে এই কাজটা করতেছি এবং একই সাথে হাজারো বার, বলবো শতবার হাজারো বার আমার সাথে সাংবাদিকরা আসছে, নিউজ করছে, পজিটিভ বলছে। হঠাৎ করে আমি খারাপ হয়ে গেলাম, নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা যদি বলি, আমার সাভারে যে বাড়িটা করা হয়েছে অজ্ঞাত মানুষদের জন্য জমি কিনে, সেই জমিটা পাশ দিয়ে একটা রাস্তা, মানে মাঝখান দিয়ে একটা রাস্তা নেওয়ার পায়তারা করতেছে কিছু মানুষ, যেটা নিয়ে একটা আমাদের মধ্যে জমির ওই পিছনের জমির মালিক সহ আমার সাথে একটা মনোকালাকালি বা একটা ধস্তাধস্তি হয়েছে, যেটা পরবর্তীতে মামলা হয়েছে এবং মামলাটা আদালতে বিচারাধীন প্রক্রিয়া আছে। ওই সাংবাদিকদের ওই লোকদের মানে মদতেই আসলে এই নিউজগুলি হচ্ছে, যেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণটা হলো ভিত্তিহীন এই কারণে বলবো, দেখেন এত বড় একটা এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে, একটা মিথ্যা তথ্য আনা হয়েছে, বা সত্য তথ্যও যদি বলি, তারা তো কোনো প্রুফ দেখাচ্ছে না। আমার নামে মিলিটারি সমুদ্র বা গরুর রচনার মতো একটা রচনা লিখে দিচ্ছে, গরু এই করে সাইডে হাত আছে, পাওয়া আছে, এরকম মিলিটারি সমুদ্র এই করে এই। এটা তো আপনাদের নিউজ করতে হলে তো একটা প্রুফ লাগবে। বা আমি যে এত এত মানুষের অঙ্গ ট্রান্সফার করছি, বিক্রি করছি, কোথায় করছি, কার কাছে করছি? কিডনি বা অঙ্গ বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তো আপনার প্রোডাক্ট না যে কাইটা বাজারে দোকানে বিক্রি করে ফেললাম। এটা বিক্রি করতে হলে আপনাকে তো অবশ্যই একটা হসপিটালের ম্যানেজমেন্ট লাগবে, হসপিটালের ফ্যাসিলিটি থাকা লাগবে, দেন হলো কাকে দিছে তার ডকুমেন্ট লাগবে, এবং আইনি প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে। এবং দীর্ঘ 10 বছর যেহেতু আমি কাজ করতেছি, তাহলে আমি শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানে মানুষের কিডনি অঙ্গ বিক্রি করছি। সেই জায়গাটাতে কতটুকু সত্য? আপনারা যারা এই নিউজটা দেখতেছেন বা যারা এটা প্রচার করছেন, তাদের কাছে আমার প্রশ্ন বা চ্যালেঞ্জ যে আপনারা একটা ডকুমেন্ট দেখান আমাদেরকে। আমার ওই ফাইলটা দেখান, আপনাদেরকে আমি একটা ডকুমেন্ট দেখাই। আমি কিছু ছবি রেডি করে রাখছি। এটা কাটাছেড়া কেন থাকবে না? আমরা প্রতিটা পেশেন্ট তুলি যখন, এই যে ওনার পেট কাটা, পেটে ঘষায় ঘষে ঘা হয়ে গেছে, থাকবে না কেন? অবশ্যই থাকবে। আমরা সেই সমস্ত মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে আসতেছি যাদের নিজের শরীর নিজের বহর করার ক্ষমতা নেই, রাস্তায় পচে মরতেছে, পায়খানা পোশাক এক জায়গাতে করতেছে, যেখানে মানুষ যায় না, যার কাছে দূর থেকে মানুষ ঘুরে চলে, সেই মানুষগুলোকে আমরা আশ্রয় দিচ্ছি। তো তাদের প্রত্যেকটা, যে ওনার প্রস্রাবের রাস্তা নাই, তাহলে আমি বিসিগুলো বিক্রি করে ফেলছি। বিসির দাম তো অনেক, বিসি নাকি 50 লাখ টাকা একটা বিসি বিক্রি করা যায়, তাহলে বিসিগুলো বেঁচে বলেছে বিসি নাই ওনার। তো এটাই তো বাস্তবতা। আমরা তো রাস্তার পুরো থেকে সেই সমস্ত মানুষকে আশ্রয় দিচ্ছি যাদের অঙ্গ নাই, পচে গেছে, গলে গেছে, তাদেরকে। তো সেই জায়গাটাতে আপনারা যে এলিগেশনটা আনছেন, এটার প্রুফ দেখান যে প্রোডাক্টটা কে, মানে এই অঙ্গটা কে কিনছে, কার কাছে বিক্রি করছি, কোন হসপিটালে বিক্রি করছি। আমরা চাইলেও তো খুইলা অন্য কারো লাগাই দিতে পারবো না, কেউ না কেউ তো লাগাইছে না, অঙ্গটা তো কেউ না কেউ লাগাইছে। তো সেই জায়গাটা কোথায় যে আপনারা যাচাই বাছাই করেন। তো বাস্তবতা হলো যে মানুষকে সোশ্যাল মিডিয়াতে বলেন বা মানুষকে হ্যারাসমেন্ট করা সহজ মিথ্যা তথ্য দিয়ে, কিন্তু বাস্তবতাটা কতটুকু সেটা আপনাদের সবাইকে যাচাই করতে হবে। যাচাই বাছাই করে দেখেন সত্যটা কোন জায়গাতে। এই যে এখানেই আছে কবরস্থানের ফাইলটা, এখানে চিঠিগুলো ইস্যু করো, আর কিছু লাগবে না। আমি বৈধভাবে কবর দেওয়ার জন্য হাইকোর্টে পর্যন্ত রিট পিটিশন আপিল করছি। এই পিটিশনের কাগজ এখানে স্পষ্টভাবে হাইকোর্ট নির্দেশনা দিছে, বাংলাদেশের যে কোনো সরকারি কবরস্থানে বৈধভাবে আমি কবর দিতে পারবো। কিন্তু যখনই আমি চিঠিগুলো দেখাও, চিঠিগুলো আনো, এখানে আমি কয়েকবার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিছি যে আমার প্রশাসনিক দপ্তরে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যে আমি বৈধভাবে কবর দিতে পারি না, আমাকে একটা ব্যবস্থা করে দেন। কিন্তু বাংলাদেশের সরকার বলেন, প্রশাসন বলেন, কেউ কখনো আমার দাবিটা শুনে নাই। এখানে নিচে এই দেখেন এতগুলো চিঠি দিছি বিভিন্ন মন্ত্রণালয়। এটা চিঠিতে লেখা আছে অজ্ঞাত মৃত ব্যক্তিদের সৎকার ও দাপন কাপড় প্রসঙ্গে। আমি এখানে উল্লেখ করছি যে আমার কাছে এই পরিমাণে বাবা মা মারা যায়, দাপন কাপন করতে পারি না, আপনারা ব্যবস্থা নেন। কেউ নেয় না। এখন আমার যে মানুষগুলো মারা যায় তারা অজ্ঞাত, পরিচয় নাই, ভোটার আইডি কার্ড নাই, তাদের যদি স্লিপ করতে যাই বা রসিদ করতে চাই সেটা করা সম্ভব না। আমরা যেটা করছি গোপনে তাদেরকে স্লিপ ছাড়া 8 থেকে 14,000 টাকা ঘুষ দিয়ে বাঁশ কাঠ কিনে তারপরে দাপন কাপন করছি। হ্যাঁ, গোপনে। আমার একদিনে 3 জন মারা গেছে, একজনের রসিদ করতে পারছে, আর 2জনও তো করতে পারে নাই। শীতে আমার 6-7 জন মারা গেছে।
শীত আসলে 6-7 জন মারা গেছে। আর যে মানুষগুলো আমার আশ্রয়ে থাকে তারা তো সবাই অসুস্থ, যাদের দুনিয়াতে কেউ নাই, যারা রাস্তায় পচে পচে মরতেছিল, এখন মারা গেছে। আমি ঘরে বসে থাকবো? আপনাদের কতবার চিঠি দিছি, সরকারের প্রশাসনের মন্ত্রণালয় থেকে চিঠি, অনেকগুলো চিঠি আছে, আমি তো ফাইলপত্র নিয়ে বসছি। কেউ যদি রেসপন্স না করে, সিটি কর্পোরেশনকে চিঠি দিচ্ছে, এইখানে চিঠিতে আছে সিটি কর্পোরেশনের যে আমারে কবর দেওয়ার ব্যবস্থা করে দেন। আপনারা আসছেন 2024 সালে, আমি 21 সালে পর্যন্ত চিঠি দেখাতে পারি, 21 সালে আছে, 18 সালে আছে, প্রতি বছর আমি চিঠি দিচ্ছি বিভিন্ন মন্ত্রণালয়ে যে আমি অজ্ঞাত মানুষ আমার কাছে থাকে, যারা মরলে পরে কবর দিতে পারেন, আপনার ব্যবস্থা নেন। কেউ ব্যবস্থা নেন না, আমি কার কাছে যাব? মরে গেলে আমার কাছে তো রসিদ আছে, রসিদ তো আমারও আছে, যে আরও আছে রসিদ, রসিদ আর রসিদ। কেন আপনারা একটা কাজ করেন, এই 50 এই 150 রসিদ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, 200 রসিদ দিয়ে দিচ্ছি, এই রসিদগুলো নিয়ে যে কোনো একটা কবরস্থান থেকে কবর খুঁড়েন, খুঁড়ে তার পোস্টমর্টম করেন, পরীক্ষা করেন, তারপরে আপনারা যে শাস্তি দেন, ওই কবরস্থানে যদি অঙ্গ না থাকে, কিডনি না থাকে বা ছিল না, যদি প্রমাণ হয়, আপনারা যে শাস্তি দেবেন সেই বেদে মানতে নেব। আর কিছু বলো, আর কি বলবো বলেন? আমার স্বচ্ছতার জন্য আর কি বলবো আপনার কাছে? এগুলো মিথ্যা এবং ভিত্তিহীন, আমি এগুলির তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আপনাদের বাংলাদেশের সকল সাংবাদিক ভাই, মিডিয়া যতগুলি আছে, একই সাথে পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে অনুরোধ করবো এটা সুষ্ঠু তদন্ত করে দেন, মানুষকে যেন ধোকায় না পড়ে, মানুষ যেন আমাকে খারাপ না জানে। কারণ আমার এটা এখানে আসতে আমার 10 বছর পরিশ্রম লাগছে, সেই জায়গাটাতে আমি এটা নষ্ট করতে চাই না। এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যদি আমি দোষী সাব্যস্ত হই, আমি বিচার পাইতে রাজি আছি। কেন যাব না? কারণ এইগুলির পিছনে সময় নষ্ট করার সময় নেই। আর এই আইনি প্রক্রিয়া করতে যে খরচ লাগবে, টাকা পয়সা লাগবে, এগুলো কই পাবো? এগুলো আমি দানের টাকা দিয়ে, মানুষের খয়রাতের টাকা দিয়ে করব না। আমার পিছনে আমি যদি মামলা মকদ্দমা করি, এই আইন কানুন করতে গেলে তো আপনার টাকা খরচ হবে। তো এই টাকা খরচ আমি করবো, কোত্থেকে করবো? আমি এই বিরুদ্ধে কোনো বিচার সালিসি বা কোনো জায়গায় কিছু করবো না, কারণ আমার সেই সময় নাই। আমি যতক্ষণ এই বিচার সালিসির ভিতরে লাগিয়ে থাকবো, ততক্ষণ আমি অজ্ঞাত মানুষের পিছনে সময় দিলে আরও ভালো কাজ করতে পারবো। আমার বাবা মারা গেছে 4 বছর আগে, আমার মা আমার বাসাতে থাকে, আপনারা প্রয়োজনে আমার মার সাথে কথা বলেন, ঠিক আছে? এগুলি কোনো কথাই না ভাই। আমার বাবা, আমি আপনাকে একটা সত্যি কথা বলি, আমার বাবার সাথে আমাদের সম্পর্ক ভালো খারাপের বিষয় না, আমি আমার বাবাকে কাছেই পাই নাই। হ্যাঁ, জন্মের পর থেকে আমি যখন বুঝতে শুরু করছি, তখন থেকে আমি পেটের খিদায় ভাতের জন্য অস্থির ছিলাম ভাই। আমার বাবা একটু ভবঘুরে মানুষ ছিলেন, তিনি ধর্মপরায়ণ মানুষ ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় আমাদের খ্রিস্টান ধর্মীয়, আপনাদের ইসলাম ধর্মে যেটা বলে যে কি বলে, এটা চিল্লায় ঘুরে বেড়াইতেন, চিল্লায় যাইতেন। আমার আব্বাকে আমি কাছেই পাইনি, মারামারি তো দূরের কথা, বা বাবাকে মারার কথা তো দূরের কথাই। হ্যাঁ, উনি ভবঘুরে মানুষ ছিলেন, মানে সহজ কথা পাগল মানুষ ছিলেন। আমার গ্রামে যাই জিজ্ঞেস করেন, সবাই বলবে আমার বাবা পাগল ছিলেন। তো পাগল মানুষ, এগুলি হলো ভিত্তিহীন কথা, মিথ্যা কথা, ঠিক আছে ভাই? কিডনির বিষয়ে উঠছে, আপনাকে একটা কথা বলি, কিডনি এমন একটা জিনিস বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা জিনিস, যেটা খুইলা কাইটা বাজারে দোকানে কি বিক্রি করা যায়? বিক্রি করতে হলে তো জায়গা থাকতে হবে, সেট আপ থাকতে হবে, হসপিটাল লাগবে, বড় বড় ডাক্তার লাগবে, যাকে বা যে জায়গা পাঠাইছি সেই স্থানটা লাগবে, যার শরীরে স্থাপন করছি বা বিদেশেও যদি পাঠাই, তার তো একটা ব্যবস্থা থাকা লাগবে। সেই ব্যবস্থাগুলো খুঁজে বাই করার দায়িত্ব আপনাদের দিলাম। আপনার দেশের প্রশাসন এবং মিডিয়া সাংবাদিক ভাই যারা আছেন, আপনারা একটু খুঁজে বাই করেন যে কোনো জায়গায় এরকম কোনো ডকুমেন্ট আপনারা পাইছেন কিনা। খালি মুখের কথা বললেই হয়ে গেল যে কিডনি এমন একটা জিনিস বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমন একটা জিনিস যেখানে ইচ্ছা খুইলা বিক্রি করা যায়। হ্যাঁ, আজকের এই বিষয় নয়, আগে থেকে না, আজকের বিষয় নিয়ে এই বিষয়ে সকাল থেকে অনেক প্রশাসন আসছে ভাই, অনেকে তদন্ত করে গেছে, অনেকেই ডকুমেন্ট নিয়ে গেছে, যাচাই বাছাই করতেছে, আমাদের কোনো অসুবিধা নেই। না, কোনো ব্যবস্থা নেই। আমি তো চুপ করে বসে রয়েছি, আপনাদের সময় দিতেছি, প্রশাসনকে সময় দিতেছি, যেই জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, তাদেরকে জানা বোঝার সুযোগ করে দিচ্ছি, ডকুমেন্ট চাচ্ছে, ডকুমেন্ট দিচ্ছি। আমি কেন আইনি ব্যবস্থা নিতে যাবো? আপনারা কমপ্লেন উঠেছেন, আপনারাই ব্যবস্থা করবেন, আমি কি করব? আমি এইটার পরে আমি অসৎ যদি হয়তো বিচারাধীন থাকবে, আদালত যে শাস্তি দেয়, আইন কানুন দেশের শাস্তি দেয়, সেটা পাইতে নেব, মাথা পাইতে নেব। আর যদি প্রুফ না পায় বা কোনো কিছু নিউজে খারাপ কিছু না আসে, মানে আমার তো খারাপ বলতে, মানে আমার কাছে যদি প্রুফ না পাই যে আমি করছি, আমি আগের কাজের জায়গায় ফেরত যাব। কারণ আমরা এইসব নিয়ে সময় কাটানোর সময় নেই, আমি নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত ভাই। আমি যতক্ষণ এই আইন কানুন এই প্যাসের মধ্যে পড়বো, ততক্ষণ কাম করলে অনেক বাবা মারে আশ্রয় দিতে পারবো। আমি আপনাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারো বিরুদ্ধে আমি কোনো এলিগেশনে যাব না, কোনো মামলা মোকদ্দমায় যাব না, সম্মানহানির মামলাও করব না। কারণ আমি সম্মানটা পাইছি তো জনসাধারণের মানুষের কাছ থেকে। আমি যখন ব্যাক করব, এই প্রতিবেদনে এই অবস্থা শেষ হবে, আজ হোক আর কাল হোক, 5 দিন পর হোক, শেষ হওয়ার পর আবার যখন কাজে ব্যাক করবো, মানুষ বুঝতেই পারবে যে আমি কেমন লোক। তাহলে এটার বিচারাধীনের কী আছে? আমার মান সম্মান যায় না, আমার মান সম্মান উঠছে।
আমার একটা নিজস্ব বিজনেস আছে, যেটা এই প্রতিষ্ঠান দাঁড়ানোর আগে থেকেই ছিল, যেটা থেকে মাসে আমি 5 থেকে 6 লাখ টাকা আয় করতাম। সেই আয়ের টাকা দিয়ে নিজে চলতাম। একটা সময় যখন মনে হলো যে আমার কাছে ভালো আয় হয়, আমি অনেক সম্পদ করার মতো সামর্থ্য রাখি, তখন চিন্তা করলাম সম্পদ করে কোনো লাভ নেই, তার চেয়ে দেখি মানুষের জন্য কিছু করা যায় কিনা। দেন 2014 সালে আমি এই আশ্রয় কেন্দ্র শুরু করি এবং নিজের টাকা দিয়ে 2018 সাল পর্যন্ত গোপনেই সবাই আপনারা জানতেন না কেউ। 2018 সালে মানুষের প্রকাশিত হলো, মানুষের কাছে জানাজানি হলো, দেন আস্তে আস্তে এটা বড় হলো। আমার ভাই নিজস্ব বিজনেস আছে, আমার ওয়াইফ জাতীয় হৃদরোগে চাকরি করে, হ্যাঁ সরকারি চাকরি করে, ভালো বেতন পায়, এবং আমার নিজের বিজনেস থেকে মাসে 5 থেকে 6 লাখ টাকা আয় হয়। একই সাথে আমার সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালো টাকা আয় হয়। আপনাকে যদি বলি, এই অডিট রিপোর্টটা দেন, 2022-21 মানে 22-23-এর অডিট রিপোর্টে আছে। আমি শুধু তো বললাম আমি চুরি করছি, অর্থনীতি দুর্নীতি করছি, আমি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারকে না 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 মানে মানুষ করতেছে, আমি তো ভাই এটার আগের মাথায় তো বলবোই। আমি বলি আপনাকে দাদা, এইগুলো আমি এগুলি নিয়ে কোনো টেনশনই করি না দাদা, কারণ আমি যতক্ষণ সৎ থাকবো কিছুই হবে না। এই যে আমি এটা কত সালের রিপোর্টে, 23 সালে মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড আমার কোম্পানি থেকে আমি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অ্যাকাউন্টে 66,19,310 টাকা দিছি, যেটা অডিট বলে। এই অডিট কিন্তু আমরা করি না, প্রতিষ্ঠান থেকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে দান করছি, ডোনেশন হিসেবে দিছি 66 লাখ টাকা। তার মানে এই টাকা আমি এককালীন দেই নাই, আমি কোনো মাসে 5 লাখ দিছি। ব্যক্তিগত পেশার যে ব্যবসা বলছেন সেখান থেকে এখানে। হ্যাঁ ভাই, আপনাদেরকে একটা কথা বলি, আমরা দান পাই, অস্বীকার করি না। আপনি দেখেন আমি এখানে লিখে দিছি, কোনো ধরনের সংগঠন এনজিও গ্রুপ থেকে আসা নিষেধ, মানে আমরা তাদের কাছ থেকে দান নেই না, কোনো প্রতিষ্ঠান মানে কেউ আমরা শুধুমাত্র স্বেচ্ছা দান নেই। আপনি ভালোবাসা 10 টাকা 20 টাকা স্বেচ্ছায় যা দেবেন তাই নেই, ঠিক আছে? তো সেই দান দিয়ে প্রতি মাসে তো আমাদের সমান তালে দান আসে না। আপনি সাংবাদিকতা করেন, আপনি বেতন পাইয়ে আমাকে এই মাসে 10 টাকা দিবেন, প্রতি মাসে দেওয়ার সামর্থ্য কি আপনার আছে? থাকবে না। তো আমাদের এইখানে দানটা প্রতি মাসে গড় আসে না, সমান তালে আসে না। আমার যদি 30-40 লাখ টাকা খরচ থাকে, প্রতি মাসে 30-40 টাকা দান আসে না। কোনো মাসে 45 লাখ 50 লাখও আসে, কোনো মাসে 25-30 লাখও আসে, 25 লাখও আসে, কিন্তু আসে, বলবো না যে আসে না। তো ওইখান থেকে আমার কিছু প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি ভাই, আমরা নার্সিং সার্ভিস দিচ্ছি, বাংলাদেশ বয়স্কদের বাড়িতে যেয়ে লোক পাঠিয়ে সেবা দেই, সার্ভিস দেয়। হ্যাঁ, আমার নার্সিং সার্ভিস এজেন্সি আছে এবং সেটার বয়স প্রায় 12 বছর, এক যুগ পার হয়ে গেছে ভাই। না এখানে না দাদা, আলাদা মানে সেট আপ আছে, আলাদা অফিস আছে, আলাদা স্টাফ আছে, সব কিছু আলাদা।